পোলাপান অনেক বেশি পছন্দ করেছিল। তো যাই হোক, আমরা মূল ভিডিও তো সিনেমা যখন শুরু হয় তখন আমরা একটা কলেজের শেষ দিনের দৃশ্য দেখতে পাই, মানে আজকে আর কি তোমার বিদায় অনুষ্ঠান, যেখানে সচিন নামের একটা ছেলে, যে হচ্ছে আমাদের এই সিনেমার মেইন লিড ক্যারেক্টার হিরো, সে অঞ্জলি নামের একটা মেয়েকে নিজের মনের কথা বলে। অ্যাকচুয়ালি সচিন যখন প্রথমবার অঞ্জলিকে দেখেছিল তখন থেকেই সে অঞ্জলিকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু এতদিন বলতে পারেনি। আর আজ যেহেতু কলেজ ছেড়ে চলে যাবে এর জন্য সাহস করে একটু বলেছিল কলেজের শেষ দিনে, কিন্তু অঞ্জলি সচিনের প্রপোজাল গ্রহণ করে না এবং সে বলে তার বয়ফ্রেন্ড আছে। তো এটা শুনে সচিনের মন তো একদম ভেঙে যায়। আর তারপর তাদের কলেজ শেষ হয়ে যায় আর সে তার এই ভাঙা মন নিয়ে বাড়িতে ফিরে আসে। আর এরপর সে সিদ্ধান্ত নেয় পড়াশোনার জন্য সে ইংল্যান্ডে চলে যাবে। আর এই কারণে সে তার বাবার কাছ থেকে টাকা চায়, তবে এই টাকা সচিনের বাবা দিতে পারে না বা দিতে চায় না, যার কারণে সচিনের বাবা ও মায়ের ঝগড়া শুরু হয়ে যায়। আর এর জন্য সচিন সেখান থেকে চলে যায় এবং বলে আমি নিজের টাকা নিজেই জোগাড় করব। তো এরপর সচিন করে কি ভিসার জন্য আবেদন করে। আর এখানে উল্লেখ্য সচিন ইউকে বা ইংল্যান্ডে যাওয়ার জন্য অনেক উৎসাহিত ছিল, তবে তার ভিসা অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হয় এবং সে এখন আবার 6 মাস পরে আবার আবেদন করতে পারবে। আর এই দিকে সচিনের বাবার একটা বেকারির দোকান ছিল আর তার অনেক কেকের অর্ডার থাকতো, সেই কেকগুলো তিনি বিভিন্ন জায়গায় অর্ডার ডেলিভারি করতেন। আর যেহেতু এখন সচিনের কোনো কাজ নেই, গ্রাজুয়েশন করে বাড়িতে ফিরে এসেছে, তো এই কারণে সে তার বাবার বেকারিতে ডেলিভারি বয় হিসেবে কাজ করা শুরু করেছে। তো একদিন সচিনের বাবা তাকে কল করে বলে একটা পার্টিতে আইসক্রিম ডেলিভারি করতে হবে। তো এরপর সচিন করে কি আইসক্রিম নিয়ে সেখানে যায়। আর সেখানে গিয়ে সচিন জানতে পারে এটা তার স্কুলের বন্ধু ওমরের বাড়ি। তো এরপর তারা দুই বন্ধু মিলে গল্প করতে শুরু করে এবং এখানে সচিন তার জীবনের কথা ওমরকে জানায়। আর ওমর তখন বলে যে আমি গেট পরীক্ষা দেবো। আর এই গেট পরীক্ষাটা কেমন আমি তো আর ইন্ডিয়ার পড়ালেখা সম্পর্কে জানি না, তবে আমার যেটা মনে হয় এটা হচ্ছে আমাদের দেশে যেমন বিসিএস পরীক্ষা হয় ওইরকম সরকারিভাবে হয়তো ইঞ্জিনিয়ারিং এর উপর একটা বিশেষ পরীক্ষা যেটা সরকারিভাবে নেওয়া হয় আর কি। তো সচিন তখন বলে ভাই আমার জন্য কিছু করে দে যাতে আমিও এখান থেকে বেরোতে পারি। তো এরপর রাতের বেলা সচিন যখন বেকারিতে কাজ করছিল তখন সেখানে ওমর আসে আর ওমর সচিনকে বলে গেট পরীক্ষার জন্য আমি হায়দ্রাবাদে যাচ্ছি, আর তুই যদি এখান থেকে বেরোতে চাস তাহলে আমার সাথে গেট পরীক্ষার জন্য প্রস্তুতি নে। তো এই কথা শুনে সচিনও রাজি হয়ে যায়। আর তারপর আমরা রেনু নামের একটা মেয়েকে দেখি, আর এটা বুঝতেই পারছো চেহারা দেখে অবশ্যই নায়িকা হবে। আর সে সবেমাত্র হায়দ্রাবাদে তার বান্ধবী কার্তিকার সাহায্যে নতুন চাকরিতে যোগ দিয়েছে এবং রেনু এখানে তার বান্ধবী কার্তিকা এবং আরেকটু মনে করে একটু উদ্ভট টাইপের মেয়ে নিহারিকা নামের একটা মেয়ের সাথে থাকে। আর ওদিকে তাদের অফিসে আদি নামের একটা ছেলে রয়েছে যে সবার সিনিয়র এবং সে সবসময় সিনিয়রিটির একটা ভাব নিয়ে থাকে এবং সবাইকে দেখায় যে সে অনেক বেশি কাজ করে এবং অনেক বেশি সিরিয়াস। আর রেনুকে সে প্রথম যেদিন দেখে সেদিনই তার মনে রেনুর জন্য একটা অন্যরকম অনুভূতি শুরু হয়ে যায় এবং আদি সবসময় রেনুর জন্য কিছু না কিছু করতেই থাকতো যাতে রেনু তার প্রতি আকৃষ্ট হতে পারে। আর এইদিকে সচিন আর হচ্ছে আমাল, ওর নামটা ওমন নয় আমাল, স্ক্রিপ্ট রাইটার ভুল লিখেছিল আর কি। তো সচিন আর আমাল করে কি হায়দ্রাবাদে ছোট একটা রুম নিয়ে কোচিং করতে শুরু করে গেট পরীক্ষার জন্য। আর অন্যদিকে রেনু কার্তিকা আর নিহারিকা মিলে অনেক মজা করে, মানে ওরা আর কি মনে করো বিয়ার টিয়ার খাচ্ছিল, মদটদ খাচ্ছিল। তো এইখানে কথা বলার এক পর্যায়ে রেনু বলে আমি এমন একটা ছেলে চাই যে কিনা আগে থেকেই ম্যাচুইড হবে এবং নিজের সকল কাজে সফল থাকবে, তার বাড়ি ঘর থাকবে, চাকরি বাকরি থাকবে, হ্যান্ডসাম থাকবে, সবই লাগবে। তো কার্তিকা তখন নিহারিকা ওই পাগলা টাইপ মেয়েটাকে বলে রেনুর জন্য একটা ছেলে খুঁজতো। আর এরপর ওরা ছাদে যায় এবং নিহারিকা একটা বিয়ারের বোতল নিয়ে বলে এই বোতলটা আমি নিচে ফেলবো, যার মাথায় গিয়ে এই বোতলটা পড়বে রেনু তাকেই বিয়ে করবে। তো এরপর নিহারিকা করে কি বোতলটা নিচে ফেলে, কিন্তু একটা বয়স্ক লোকের চিৎকার শোনা যায়, যা শুনে তারা দ্রুত সেখান থেকে চলে আসে। আর এদিকে দুপুরের খাওয়ার সময় সচিন আর অমল তাদের কোচিং এর স্যারকে দেখতে পায় আর স্যার তাদেরকে বলে কিছুদিন পরেই তার বিয়ে আর তোমরা ইনভাইটেড, তোমরা অবশ্যই আসবে। আবার অন্যদিকে রেনুর অফিসে কাজ করে শ্রাবণী নামের একটা মেয়ে, তারও বিয়ে। তো তারা সবাই মিলে সেখানে যায় আর বিয়ে বাড়িতে সবাই অনেক আনন্দ করছিল, বাট তখনই একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিয়ে বাড়ির একবারে ভেতরে চলে আসে বেপরোয়া ভাবে। তো এই জায়গা থেকে কয়েকজন তো কোনো রকমে বেঁচে যায়, কিন্তু ওই গাড়ির মধ্যে ছিল হচ্ছে সচিন আর হচ্ছে ওমর। আর তারা আসলে তাদের স্যারের বিয়েতে এসেছে আর তাদের স্যারের বিয়ে হচ্ছিল হচ্ছে শ্রাবণীর সাথে। তো এখানে আদিত্য ওদের উপর অনেক রেগে যায় এবং বলে যদি কারো কিছু হয়ে যেত, কিন্তু রেনু তখন ওদের মাঝে এসে থামিয়ে দেয়। আর এখানে সচিন যখন রেনুকে দেখে তখন তার অনেক ভালো লেগে যায়, মানে প্রথম দেখাতেই রেনুকে অনেক ভালো লেগে যায় সচিনের। আর এখানে লক্ষ্য সচিনরা কিন্তু ওদের এক বন্ধুর গাড়ি নিয়ে এসেছে, ওদের নিজেদের গাড়ি নয়। তো যাই হোক এখানে বিয়ে তো হচ্ছিল ঠিকই, কিন্তু সচিন শুধুমাত্র রেনুর দিকেই তাকিয়েছিল, যেটা কিনা অমলও বুঝতে পারে। আর এরপর বিয়েতে নাচ হয় যেখানে রেনু আর আদি একসাথে নাচ করে আর তাদের এইভাবে নাচ করতে দেখে সচিন তো সহ্যই করতে পারছে না। তো যাই হোক এরপর আমরা দেখি পেছনের সিটে সচিন আর আমল আর সামনের সিটে রেনু আর আদি বসেছিল। তো আদি তখন এখানে অনেক জোকস করে, কিন্তু আদির কথায় কেউ পাত্তাই দেয় না। কিন্তু এরপর যখন সচিন আর অমল জোকস বলা শুরু করে তখন রেনুরা করে কি ওদের কথায় হাসতে শুরু করে। তো যেহেতু আদির কথায় হাসি নেই কিন্তু সচিনের কথায় হাসছে, কথায় আদির হিংসা লাগে এবং তখন থেকেই সে সচিন আর অমলকে শত্রু হিসেবে দেখতে শুরু করে। আর এরপর রেনু আর কার্তিকাকে একা বসে থাকতে দেখে সচিন আর আমল ওদের সাথে কথা বলতে যায় এবং সেখানে তারা কিছুক্ষণ কথা বলে। আর এরপর বিয়ে শেষ হলে সবাই হায়দ্রাবাদে ফিরে যাবে, তবে আদির কোন একটা কাজের জন্য তাকে আর্জেন্ট অন্য একটা জায়গায় যেতে হবে, যে কারণে ওদের সাথে হায়দ্রাবাদে ব্যাক করতে পারবে না। তো এই জন্য রেনু ভাবে যেহেতু সচিনরাও এসেছে হচ্ছে হায়দ্রাবাদ থেকে, ওদের গাড়িতে দুটো সিট আছে, সচিনের সাথেই যাবে। কিন্তু এইটা শোনা
নেওয়ার পরে আদির ভালো লাগে না, আর এই জন্য আদি নাটক করতে থাকে যাতে রেনু কোনোভাবেই শচীনদের সাথে না যায়। কিন্তু তারপরও রেনু আর কার্তিকা শচীনদের সাথে যায়। শচীন তো এখানে খুশিতে দিশেহারা হয়ে যায় যে সে মাত্র যাকে ভালোবাসতে শুরু করেছে সে তার সাথেই যাচ্ছে। তো এরপর তারা চারজন অনেক মজা করতে করতে হায়দ্রাবাদে চলে আসে এবং এখানে একে অপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে নেয়। আর এরপর আমরা দেখি শচীন রেনুর আরো কাছে যেতে চায়, কিন্তু সে কেমন করে রেনুর কাছে যাবে? একটা মেয়ের বিয়ে করতে হলে তো অনেক টাকা লাগবে, বুঝো নাই, প্রতিষ্ঠিত হতে হবে। আবার ওইদিকে আমরা দেখি আমাল করে কি একটা মাংসের দোকানে কাজ করা শুরু করে, আর এ কারণে শচীন করে কি আমালের মাসির মাংসের দোকানে কাজ করা শুরু করে দেয়। আমালের মাসি মানে হচ্ছে খালা আর কি। তো যাই হোক, এরপর ওরা কার্তিকার সাথে কথা বলে ওদের বাসার পাশে একটা বাসা ভাড়া নেয়। আর এইদিকে আমরা দেখি অফিসের মধ্যে আদি করে কি সকল মেয়েদের জন্য পেপার স্প্রে বিলি করে, মরিচের বাটার গুঁড়ো স্প্রে। মেয়েদের সুরক্ষার জন্য এটা দেওয়া হয়, যাতে কোনো ছেলে যদি অ্যাটাক করে স্প্রে করে দেবে, চোখ টোক নেই তুই মর। কিন্তু এটা আদি করেছে রেনুর জন্য, যাতে রেনু কোনো বিপদে না পড়ে এবং শচীনও যাতে ওর কাছে আসলে একটা ধরা খায়। আর অন্যদিকে আমরা দেখি শচীন আর আমল প্ল্যান করে যে তারা রেনু এবং কার্তিকাকে ক্লাবে নিয়ে যাবে, আর সেখানে শচীন রেনুকে তার মনের কথা বলবে। কিন্তু রেনু আর কার্তিকার মনে হতে থাকে হয়তো আমাল কার্তিকাকে পছন্দ করে, তার সাথে প্রেম করতে চায়, কিন্তু কার্তিকা তো অলরেডি অন্য একজনকে ভালোবাসে। তো এই জন্য ওরা ভাবে যদি ওখানে যাওয়ার পরে, ক্লাবে যাওয়ার পরে আমাল কার্তিকাকে অফার করে, সে আগেই বলে দেবে যে আমি অন্য কাউকে ভালোবাসি। আর এইদিকে আমরা দেখি রেনুর কাছে একটা দূরবীন ছিল, আর সেভাবে দেখা যাক শচীনরা কি করছে। তো এই জন্য রেনু যখন দূরবীন দিয়ে শচীনের ঘরের দিকে তাকায়, সে দেখে শচীন ব্যাঙের মতো ল্যাংটা হয়ে নাচ করছে, যা দেখে রেনু একদম থ হয়ে যায়। তো এতক্ষণ তো তাদের চারজন মিলে ক্লাবে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তো তাদের সাথে নিহারিকাও যাবে, মানে ওদের রুমমেট। বাট কার্তিকা তখন বলে ও তাহলে কি একা থাকবে নাকি, আমরা আদিকেও ডাকি। কিন্তু শচীন তো আদিকে পছন্দ করে না, সে বলে আমি অন্য কোনো ছেলেকে ব্যবস্থা করে নেব। তো এরপর আমাল করে কি তার কাজিন মানে খালাতো ভাই থমাসকে ডাকে, যার গাড়ি নিয়ে ওরা আর কি পাটে ঘুরতো। এরপর ওরা 6 জন মিলে ক্লাবে যায়। আর রেনু দূরবীন দিয়ে শচীনকে দেখার পরে যখন সামনে থেকে আবার শচীনকে দেখে, ওর শুধু শুধু হাসি পাচ্ছিল ওকে দেখে। আর তারপর শচীন আর আমাল করে কি কার্তিকাকে একা ডাকে, ওরা আসলে ভেবেছে যে আগে বান্ধবীকে দলে নেবে। তো এরপর শচীনরা যখন কার্তিকাকে সব জানায়, তখন সে বুঝতে পারে যে এটা অমলের জন্য নয়, বরং শচীনের জন্য এসব করা হচ্ছে, আর কার্তিকার জন্য নয়, বরং রেনুর জন্য সব করা হচ্ছে। তো কার্তিকা তখন বলে দেখো, রেনুকে তোমরা যদি অফার করো তোমার মুখের উপরে না করে দেবে, কারণ রেনু এমন একটা ছেলে চায় যে ম্যাচুইড হবে, নিজে থেকে অলরেডি সফল হয়ে রয়েছে, আর তোমার তো নিজের ভবিষ্যতেরই কোনো খোঁজ নেই। তবে হ্যাঁ, রেনু যে টাইপ ছেলে পছন্দ করে আদি ঠিক সেই টাইপেরই ছেলে, এবং তারা হয়তো পরবর্তীতে বিয়েও করতে পারে। আর এখন বলো, এত কিছু জানার পরেও কি আমি গিয়ে তোমার কথা রেনুকে বলবো? তো কার্তিকার এই কথা শুনে শচীনের মনে আর কোনো সাহস নেই যে সে রেনুকে কিছু বলবে, আর তাই শচীন বলে তুমি ওকে আর কিছু বলো না। তো এই কারণে ওর মন অনেক খারাপ হয়ে যায় এবং সে মন খারাপ করে ক্লাবে এসে অনেক নেশা করে, আর সেখান থেকে ভাঙা মন নিয়ে ফিরে আসে। আর ওইদিকে কার্তিকার তো সকল কথাই ঠিক ছিল, কারণ আদির কাছে সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, চাকরি আছে, আর একজন মেয়ে তার স্বামীর কাছে এর চেয়ে বেশি আর কি চাইবে? আর তাছাড়া দেখতেও খারাপ না। তো এখানে এটার সম্ভাবনাই বেশি যে রেনু আদিকেই ভালোবাসবে বা সিলেক্ট করবে, কিন্তু তারপরেও শচীন সিদ্ধান্ত নেয় সে রেনুকে ভালোবেসেই যাবে। তবে এখানে আমাল বোঝায় দেখ, কার্তিকা যেটা বলেছে এটা তো ওর মুখ দিয়েও বলেছে, রেনু তো নিজ মুখে তোকে কিছু বলেনি, তো এই জন্য তোর হাতে তো একটা সময় রয়েছে, সুযোগ রয়েছে, তুই ওর সাথে আরেকটু সময় কাটিয়ে আরেকটু ভাব জমা তারপর অফার করে দিস। তো যাই হোক, এরপর আমরা দেখি রেনু অফিসে পার্টি দিচ্ছিল, আর শচীন যেখানে কাজ করতো রেনু সেখান থেকে বার্গার অর্ডার করে। তো এরপর আমরা দেখি রেনু অফিসে পার্টি দিবে বা ট্রিট দিবে তার কলিগদের। তো শচীন যে রেস্টুরেন্টে কাজ করে, আমি এর আগে ভুল বলেছিলাম, ওটা মাংসের দোকান নয়, রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট থেকে রেনু করে কি বার্গারের অর্ডার করে। তো শচীন সেই খাবার দিতে যায়, আর রেনু দেখতে পায় শচীন কতটা কষ্ট করে কাজ করে। আর তখন রেনু বলে আমার পরিচিত একটা কোম্পানি রয়েছে যেখানে তুমি কাজ করতে পারবে, স্যালারিও ভালো পাবে, তুমি তোমার সিভিটা আমাকে দিও, আমি তারপর দেখে নেব। আর এরপর আমরা দেখি শচীন তার কলেজের সার্টিফিকেট নিতে গিয়েছে, আর তখন শচীন জানতে পারে যে রেনু তার বাড়িতে যাচ্ছে, আর রেনুর পেট খারাপ হয়েছে ওর দেওয়া বার্গার খাওয়ার কারণে। তো শচীন যে জায়গাতে ছিল রেনুর ট্রেন আবার ওই এলাকা দিয়েই যাবে। তো এই জন্য শচীন করে কি একটা মহিলার কাছ থেকে ওষুধ নিয়ে দৌড়ে রেনুর রেলওয়ে স্টেশনে চলে আসে, আর তারপর শচীন সেই ট্রেনে উঠে পড়ে, আর শচীন বলে আমিও বাড়িতে যাব। তো রেনুর মনে তখন প্রশ্ন আসে শচীন এত কষ্ট কেন করলো, এত দূরে কেন এসেছে, আবার ট্রেনে উঠে পড়েছে। বাট শচীনকে যখন জিজ্ঞাসা করা হয়, শচীন বলে আমিও তো বাড়িতে যাচ্ছি, কারণ আমার ইংল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে হবে। বাট ওই সময় রেনুকে আদি ভিডিও কল করে, আর শচীনকে তার পাশে দেখে আদি তো মনে করো একবারে খেপে যায়, কিন্তু আদি এখন আর কি করতে পারবে, ওরা তো ট্রেনে রয়েছে। তো যাই হোক, এরপর শচীন রেনুকে বলে তুমি যদি আদির সাথে সম্পর্কে থাকো তাহলে ওর সাথে এভাবে কেন কথা বলো। রেনু তখন বলে তুমি কি বলছো এটা, আমি কি ওর সাথে প্রেম করি নাকি, সে আমার জাস্ট অফিসের কলিগ, আর এতদিন অফিসের সবাই আমাকে এই কথা বলতো যে ওর সাথে আমি প্রেম করছি, তুমিও একই কথা বলছো। তো এটা শুনে শচীনের স্বস্তি ফিরে আসে, সে বুঝতে পারে আদির প্রতি রেনুর কোনো ভালোবাসা নেই, শচীন যেরকম রেনুকে ভালোবাসে আদিও সেরকম একতরফা রেনুকে ভালোবাসে। তো এরপর রেনু যখন ঘুমিয়েছিল তখন শচীন রেনুকে বলে আমি তো আসলে বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে উঠিনি, আমি তো শুধু তোমার সাথে একটু সময় কাটাতে এসেছি, আসলে আমি ওই বিয়েতে যখন তোমাকে প্রথম দেখি সেদিনই তোমাকে অনেক ভালো লেগে যায়, আর এই কথা বলতে আমি তোমাকে ক্লাবে নিয়ে গিয়েছিলাম, আর আজ এই কারণেই ট্রেনে এসেছি, তোমার সামনে বললে হয়তো
হয়তো তুমি রেগে যেতে, আর তাই এজন্য তুমি ঘুমিয়ে পড়ার পরে আমি এসব বলছি। তো যাই হোক, এখানে আমরা বুঝতে পারি শচীনের এতটুকু সাহস নেই যে সে রেনুকে সরাসরি এগুলো বলবে, কারণ সে রেনুকে হারিয়ে ফেলার ভয় পায়। যদি প্রপোজাল দেওয়ার পরে জিন্দা ভোগামা হয়ে যায়। ছোটবেলাতে আমি এরকম করতাম সিরিয়াসলি, যদি কাউকে আমার পছন্দ হতো কখনোই অফার দিতাম না। কেন অফার দিতাম না? নর্মালি মেয়ে যদি না জানে আমি ওকে ভালোবাসি, ওর সামনে আমি পাটে চলতে পারবো, কিন্তু যখন ওকে আমি ভালোবাসি বলবো, ও যদি রিজেক্ট করে তাহলে তো মনে করো আমার ওয়েটটা থাকে না। তো এই জন্য আমি অনেকজনকে পছন্দ হয়েছে, জীবনে বলিও নেই। এগুলো আর কি তোমার হাই স্কুল কলেজ লাইফের কথা আর কি। তো যাই হোক, এরপর শচীন আর রেনু যার যার বাড়িতে ছিল, আর তখন তাদের মধ্যে মোটামুটি নিয়মিত কথা বলা শুরু হয়। তাদের একে অপরের সাথে কথা বলতে ভালো লাগতো। আর এখানে উল্লেখ, শচীন যেদিন দৌড়ে ট্রেনে আসছিল, মানে ওই যে ওষুধ দিতে, সেই দিন ওর ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল। তো এই কারণে রেনু ওর পুরনো ফোনটা শচীনকে দিয়ে দিয়েছিল। তো যাই হোক, আজকে হচ্ছে রেনুর জন্মদিন, আর তাই রেনু তার কাছের লোকদেরকে ডেকেছে এবং তাদের মধ্যে শচীন এবং আমলও রয়েছে। কিন্তু সেখানে আদি তো আগে থেকেই ছিল, আর সে রেনুর মা বাবাকে ইমপ্রেস করতে বা পটাতে ব্যস্ত। বাট এই দৃশ্য দেখে শচীনের অনেক কষ্ট হচ্ছিল, কারণ আদি যদি পটিয়ে ফেলে বিয়ের জন্য তাহলে তো রেনুকেও হারিয়ে ফেলবে। তো যাই হোক, এখানে শচীন করে কি, রেনুকে একটা উপহার দেয় যেটাতে চাপ দিলে লাইট জ্বলে ওঠে, এবং এটা খুবই কিউট একটা খেলনা ছিল বা একটা উপহার ছিল। আর এদিকে আমরা দেখি রেনুর বাবা মাকে আরো ইমপ্রেস করার জন্য আদি একটা শর্ট ট্রিপের ব্যবস্থা করে। মনে করো যে অমুক একটা জমিদার বাড়ি বেড়াতে যাব, কিন্তু রেনু সেখানে শচীন আর আমালকেও যোগ দিতে বলে, যা শুনে আদির মুডই নষ্ট হয়ে যায়। তবে কি আর করা, তারপরও সবাই মিলে ট্রিপে যায়। আর ট্রিপে আদি তো সব সময় শচীনের উপর নজর রাখছিল এবং কোনো একটা কিছু রং মনে হলেই সে রেনুকে বিচার দিত, কিন্তু রেনুর কাছে এই বিষয়গুলো নর্মাল মনে হচ্ছিল। কিন্তু আদির এরকম পোলাপান সুলভ ব্যবহার দেখে রেনু পুরো বিরক্ত হয়ে যায়, যে কারণে সে আর আদির কথা শুনেই না, মানে গুরুত্বই দেয় না ওকে। তো যাই হোক, এখানে রেনুকে শচীনের কাছে আসতে দেখে আমাল শচীনকে বলে, আমার মনে হয় রেনু তোকে ভালোবাসতে শুরু করেছে, তো এই জন্য তুই যখন সুযোগ পাস তোর মনের কথা বলে দিস। আর এরপর আমরা দেখি রেনু শচীনের সাথে একটা ক্যাফেতে যায় শচীনের বায়োডাটা বানানোর জন্য। কিন্তু এখানে আজকে শচীন করে কি, সাহস করে ওর নিজের ভালোবাসার কথা প্রকাশ করে দেয়, যা শুনে রেনু তো রেগে যায় এবং মানা করে দেয়। বাট শচীন তখন বলে, তুমি তো আমাকে নিজেই ফোন দিতে, চাকরির জন্য অফার দিয়েছো, ফ্ল্যাটেও ডেকেছিলে, বায়োডাটা নিচ্ছ, এত কেয়ার করো যেটা আজ পর্যন্ত আমার জন্য কেউ করেনি, এটার মানে কি ভালোবাসা নয়? রেনু তখন বলে, এগুলো করলে কি ভালোবাসা হয় নাকি? বাট এই কথা শোনার পরে শচীন রেগে সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখি আদি অফিসের সবার সামনে রেনুকে কাজের অজুহাতে বকা দিতে থাকে, কিন্তু পরে বলে এরপরে যদি আমরা কোনো ট্রিপে যাই ওইসব লোকদের আর ডাকবেন, আই মিন শচীনদের। আর এদিকে রাতের বেলা আমরা দেখি রেনু শচীনকে বলে, আমার মনে হয় আমি অনেক ভুল করে ফেলেছি, আমার কথায় তুমি হয়তো কষ্ট পেয়েছো, তোমার সাথে আমি যা করেছি এটা একটা নর্মাল ছিল, তোমার আমার একটা ভালো বন্ধুত্ব রয়েছে, কিন্তু তুমি এটাকে ভুল ভাবে নিয়েছো, আর তাই আমাদের জন্য সবচেয়ে ভালো হয় আমরা যদি আর কথা নাই বলি আর দেখাও না করি। শচীন তখন বলে, আমি তো তোমাকে সত্যি ভালোবাসি। রেনু তখন বলে, এমনটা করো না, আমি সবসময় তোমার খেয়াল রাখতে চাই, কিন্তু তাই বলে সবসময় তোমাকে সঠিক পথে গাইড করতে পারবো না। বাট শচীন তখন বলে, আমার তো তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে এবং তোমারও তো আমার সাথে সময় কাটাতে ভালো লাগে, আমার তো মনে হয় তুমি ভয়ে আছো যে তুমি আবার আমাকে ভালো না বেশি ফেলো, আর এটা তো তুমি মানতেই চাও না। বাট রেনু তখন বলে, তুমি ভুল বুঝছো, আমি জাস্ট তোমাকে ফ্রেন্ড মনে করি, আমি তোমার মন ভাঙতে চাই না, তুমি এখানেই থেমে যাও। আর তুমি এত সিরিয়াস হচ্ছে কেন? এটা এমন না যে জীবনে তুমি প্রথমবার রিজেক্ট হচ্ছ, বয়স যেহেতু এত হয়েছে অনেকবার রিজেক্ট হয়েছো, তো বিষয়টা নর্মালি নাও। তো এই কথাগুলো শচীনের কাছে অনেক খারাপ লাগে এবং সে রেনুর দেওয়া ফোনটা ফিরিয়ে দিয়ে ফেরত চলে আসে। আর বাড়িতে ফিরে শচীন অনেক কান্না করে আর ভাবে সে বাপের জন্মে আর কখনো একতরফা ভালোবাসবে না। খুব সিরিয়াস একটা লাইন এটা, বাপের জন্ম আর কখনো একতরফা ভালোবাসবে না, কারণ মারাত্মক কষ্ট এটার মধ্যে। তো এরপর শচীন চলে যায় হচ্ছে চেন্নাই এবং সেখানে বিভিন্ন যে তোমার ওই যে টিভি শো রয়েছে সেখানে দর্শক হিসেবে তালি বাজানোর কাজ শুরু করে। তো আজকে আমি বুঝলাম কোন বানেগা করোড়পতি বা এই ধরনের যে অনুষ্ঠানগুলো আমরা দেখি ওখানে যে দর্শকরা থাকে তাদেরকে পেইড করে নেওয়া হয়। তো যাই হোক, এইদিকে রেনুও বুঝতে পারে সে যা বলেছে তার জন্য হয়তো শচীনের খারাপ লেগেছে, তো এই কারণে সে শচীনের সাথে কথা বলার জন্য কল দেয়, কিন্তু শচীন রেনুর কল রিসিভ করা তো দূরের কথা, মেসেজের রিপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছে। আবার এদিকে রেনু অনেকদিন শচীনের সাথে না মিশে শচীনের অভাব বুঝতে পারছে, আর এখন রেনু বুঝতে পারে হয়তো শচীন তার একটা অভ্যাস হয়ে গিয়েছে, কারণ রেনুরও শচীনের সঙ্গ ভালো লাগতো, কিন্তু এটা কি প্রেম না বন্ধুত্ব এটা সে বুঝতে পারছিল না। তো যাই হোক, এরপর কার্তিকার বিয়ের অনুষ্ঠান হয়, সেখানে সবাই এসেছে, আর শচীন সেখানে যেতে প্রথমে না করলেও পরে সে চলে আসে আমলের জন্য এবং বিয়েতে এসেই সে অনেক মদ খায়। আর রেনু এখানে শচীনকে দেখে কথা বলতে যায়, বাট শচীন জানায় আমার ভিসা চলে এসেছে, আমি কালকে ইংল্যান্ড চলে যাচ্ছি। আর তারপর আদি আসে এবং শচীনের সাথে কথা বলে। আদি বলে, তোর সমস্যা কি? যেখানে দেখি সেখানে তুই চলে আসিস। তবে এখানে উল্লেখ শচীন তো এখন মনে করো পিনিকে আছে, কোনো ডর ভয় নেই। শচীন তখন আদিকে বলে, দেখ আমি রেনুকে ভালোবাসি আর আমি ওকে বলেও দিয়েছি, আর সত্যি বলতে আমাকে রিজেক্টও করে দিয়েছে, আর তুইও তো ওকে ভালোবাসিস তাই না? বেটা তুইও রিজেক্ট হবি, তুইও কষ্ট পাবি, তুইও ফাইল খাবি। আদি তখন বলে, রেনু আমাকে ভালোবাসে, আর সে কনফিডেন্স নিয়ে রেনুকে বলে, তুমি সবাইকে বলে দাও তুমি আমাকে ভালোবাসো। রেনু তখন বলে, আমি আবার কবে বললাম আমি আপনাকে ভালোবাসি? আমি তো আপনাকে ভালোবাসি না। আর এই কথা শুনে শচীন আরো জোরে জোরে হাসতে শুরু করে এবং বলে, কে কেমন লাগে রিজেক্ট হয়ে? তো আদির এমন অবস্থা দেখে মানে শচীন আর আমাল আরো মজা করতে শুরু করে আদিকে নিয়ে, আর আদি তখন রাগের দুঃখে সেখান থেকে চলে যায়। আর পরের দিন আমরা দেখি
দেখি অমল শচীনকে এয়ারপোর্টে ছাড়তে যায়, আর তখন রেনু ওদের সাথে আসে। তো রেনু তখন শচীনকে বলে, তুমি ইংল্যান্ড যেও না, তুমি আমার সাথেই থাকো, আমি তোমার খেয়াল রাখবো। কিন্তু আজকে শচীন উল্টো পাঠ দেখায়, না তোমার খেয়াল আমার দরকার নাই। কিন্তু তখনই দেখা যায় আদি গুন্ডা নিয়ে ওদের পেছনে আসছে, মানে শচীন আর আমলকে মারবে। বাট রেনু দিকে বলে, দেখো আমি চাই না তুমি হায়দ্রাবাদ ছেড়ে চলে যাও, তোমার কেয়ার রাখা আমার অনেক ভালো লাগে, তোমাকে গাইড করা অনেক আমার ভালো লাগে, তুমি চলে গেলে আমি তোমাকে অনেক মিস করবো, আর আমি সেই সব স্মৃতি মনে করে থাকতে চাই না, আমি তোমাকে পাশে চাই। হ্যাঁ এটা ঠিক, আমি যেমন জীবন সাথী চেয়েছিলাম তুমি তার একদম বিপরীত, তোমার কোনো ভবিষ্যৎ নেই, তোমার সাথে বসবাস করলে আমাকে রাস্তায় ফুচকা বেচতে হতে পারে, কিন্তু তারপর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কারণ তোমার সাথে ফুচকা বেচতেও ভালো লাগবে। আর এইদিকে আমরা দেখি আদি গাড়ির সামনে চলে এসেছে, আর গুন্ডাদের পাওয়ার দেখিয়ে শচীনকে যখন মারতে যাবে তখনই রেনু কারিকর ব্যাগ থেকে সেই পেপার স্প্রেটা বের করে, যেটা কিনা আদি একসময় ওকে দিয়েছিল, এবং রেনু সেই আদির পেপার স্প্রে আদির উপরে প্রয়োগ করে সেখান থেকে পালিয়ে যায়। তো যাই হোক, রেনু শচীনকে ফাইনালি ভালোবেসে ফেলেছে, তো এই জন্য সে চায় শচীন যেন ইংল্যান্ডে না যায়। কিন্তু শচীনও তো ঠিক করে রেখেছে, সে যদি রেনুকে পেতেই চায় তাহলে তো প্রতিষ্ঠিত হতে হবে, খালি মুখে তো আর ক্ষীর রান্না করা যায় না। তো সে সিদ্ধান্ত নেয় সে ইংল্যান্ডে যাবে, ওখানে গিয়ে কাজ করবে, বড়লোক হবে, সে কেরিয়ার নষ্ট করবে না। তবে তারপরেও তারা দুজন প্রেমটা কনফার্ম করে নেয় এবং ভালোভাবে শচীন রেনুর কাছ থেকে বিদায় নেয়, যে প্রতিষ্ঠিত হয়ে তোমার মনের মতো হয়ে আমি আসছি। তো যাই হোক, তাদের দুজনের সম্পর্ক ছিল, বিশ্বাস ছিল, কিন্তু দূরত্ব ছিল অনেক। তবে তারপরেও ভালোবাসা যদি ঠিক থাকে, একে অপরের প্রতি যদি আস্থা বিশ্বাস থাকে, একে অপরকে যদি সাহস দেয় যে আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না, তুমি তোমার কাজ করো, তাহলে দূরত্ব কিছুই না, মানে তাদের ভালোবাসা ঠিকই চলছে। আবার আমাদের নায়কও প্রতিষ্ঠিত হচ্ছে, নায়িকাও তো প্রতিষ্ঠিত হচ্ছে। তো বুঝতেই পারছো ওরা দুজন এক হয়ে গিয়েছে। আর তারপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, সেই দৃশ্য যেখানে ওই নিহারিকা ছাদ থেকে বিয়ারের বোতল ফেলেছিল এবং বলেছিল এই বোতল যার মাথায় পড়বে রেনু তাকেই বিয়ে করবে। কিন্তু ওই সময় আসলে রাস্তাতে যাচ্ছিল হচ্ছে আমাল আর শচীন, আর ওই বিয়ারের বোতলটা পড়েছিল শচীনের মাথায়। আর ওই বুড়ো লোকটা এইটা দেখে হলো চিল্লাচিল্লি করেছিল যে কে এই বোতলটা ফেললো। তো দেখো কি লাগ, ওরা যেটা দুষ্টুমি করে করেছিল সেটা কিন্তু সত্য হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে এই সুন্দর সিনেমাটি শেষ হয়ে যায়, এবং এই সিনেমা দেখে তোমাদের যে শিক্ষা নেওয়া উচিত সেটা হচ্ছে খালি মুখে চিরা ভিজানো যায় না। নর্মালি আমিও তো পোলাবান বয়স পার করে এসেছি, পোলাবান বয়সে যেটা হয়, আমরা একটা মেয়েকে যদি পছন্দ করি, ধরো মেয়ে জানেও না, তার আগে আমরা করে কাউকে কল্পনা করতে করতে অনেক আপন করে ফেলি, মানে দেখলে মনে হয় কতদিনের পরিচিত, ও আমার জন্য জন্ম নিচ্ছে, ওকে স্যার আমি বাঁচবো না। কিন্তু যখন অফার দিই আমরা, তখন দেখা যায় রিজেকশনটা বেশি হয় বা সহজে রাজি হয় না। এর কারণটা হচ্ছে এটা মেয়েদের দোষ না। তুমি তোমার বোনকে তো কোনো ভবিষ্যৎ ছাড়া ছেলের কাছে দেবে না, কোনো একটা ভবিষ্যৎ তো তোমার থাকতে হবে, যদি ভালোবাসো প্রথমে যোগ্য হতে হবে। তো আমার লাইফে আমি যে রিজেকশন পেয়েছি তার জন্য আমি কাউকে দায়ী করি না, কারণ আমি সময় প্রতিষ্ঠিত ছিলাম না। আমার নিজের বোনকেও আমি ওইরকম একটা ছেলের কাছে দিতাম না। আবার মনে করো যে পাশায় খাল বাকলা নাই, পালাই গেলাম নিয়ে তারপর সারা জীবন কষ্ট করলাম, ওটাও প্র্যাকটিক্যাল না। তো যদি ভালোবাসো তাহলে যে কোনো একটা তোমার ভবিষ্যৎ থাকতে হবে এবং সেরকম একটা পরিস্থিতি করতে হবে। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে, কমেন্টে অবশ্যই বলবে। ভালো থেকো, সুস্থ থেকো। আর এরপরে যে সিনেমাটি আমরা আনবো, দাঁড়াও আমি দেখি কোন সিনেমাটি আনবো। এরপর আমরা যে সিনেমাটি দেখতে চলেছি সেটার নাম হচ্ছে প্রেমাম। 2015 সালে এই সিনেমাটি মুক্তি পেয়েছিল হচ্ছে তামিল সিনেমা ইন্ডাস্ট্রিজে। সিনেমাটার কাহিনী সংক্ষেপ হচ্ছে অনেকটা এরকম, মানুষের জীবনে অনেকবার প্রেম আসতে পারে এবং কারোর জন্য জীবন কখনো থেমে থাকে না। আমরা অনেকে প্রেমে পড়ি, সেই প্রেমে ব্যর্থ হলে ভেঙে পড়ি, হতাশ হয়ে পড়ি। তবে আমাদের মনে রাখতে হবে আমাদের সবার জন্য উপরওয়ালা একজনকে ঠিকই বানিয়ে রেখেছে এবং সে ঠিক সময়ে সঠিক পরিস্থিতিতে আমাদের জীবনে আসবে। তো এই জন্য আমাদের ভেঙে না পড়ে আশা রাখতে হবে এবং জীবনকে উপভোগ করতে হবে এবং সে না আসা পর্যন্ত নিজেকে তৈরি রাখতে হবে। আর এই সুন্দর কাহিনীটি নিয়ে মূলত প্রেমাম সিনেমাটি তৈরি, যেটা রিলিজ পেয়েছিল 2015 সালে এবং IMDb রেট হচ্ছে 10-এ 8.3 এবং এই সিনেমাটা আমরা পরশুদিন বা তার পরের দিন দেখবো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।